সাইফুল ভাই, আজকে বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে জানার রয়েছে। আগে একটু দর্শকদের ওয়েলকাম করে, প্রিয় দর্শক আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের স্বাগত জানাই এবং লিখে জানাতে পারেন কোথা থেকে আপনি দেখছেন। আপনার মতামত অবশ্যই একত্রিত করে সাইফুল ভাইয়ের কাছে রাখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। শুরুতে সাইফুল ভাই, আমরা একটি বিষয় দেখতে চাই, আমেরিকার ফ্ল্যাগ এই প্রথমবারের মতো এবং অন্যান্য জায়গায়ও প্রদর্শিত হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য এটি কি মনে করেন আপনি, কি ইঙ্গিত দেয়? অনেক ধন্যবাদ। এটা নজিরবিহীন, প্রথমে আমি একটা প্রেক্ষাপটটা এগুলো, এটা একটা নজিরবিহীন ঘটনা যে সাধারণত কোনো দেশের পতাকা, হ্যাঁ সাধারণত যেটা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান যদি হতো, সে ধরুন বাংলাদেশ একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান করতেছে, সেখানে ব্রেন কেস্টেনসন ছিলেন, থাকবেন সেখানে, বাংলাদেশ যদি আমাদের রাষ্ট্র যদি মনে করে ওকে একটা পতাকা থাকবে, সে তারা রাখতে পারে, কিন্তু কোনোদিন এটা নজির নাই, এটা রাখেন। এটা রাষ্ট্রদূত, ইভেন রাষ্ট্রদূত যখন রাষ্ট্রপতির সাথে দেখা করেন তখনও কিন্তু সাধারণত পতাকা করান, যে অনেক ক্ষেত্রে করে না, তারা দেওয়া হয়, ওই যে কি বলে মার্চ পাস করে তারা সম্মান জানানো হয়, অনেক কিছু করে। কিন্তু এরকম আমাদের ভূখণ্ডের মধ্যে, তাদের ভূখণ্ড ছাড়া, তাদের ভূখণ্ড বলতে আমি এটা বলছি, তারা কিন্তু যে বলুন না, সমস্ত দূতাবাসগুলো কিন্তু সেই সব দেশের ভূখণ্ড, কিন্তু ভাড়া নিয়ে থাকলেও কিন্তু ওই দেশের ভূখণ্ড হিসেবে কিন্তু কারণ ওইটা ডিপ্লোম্যাটিক অনুসারে, জেনেভা কনভেনশন অনুযায়ী, এটা কিন্তু কূটনৈতিক আচরণ অনুযায়ী ওই অঞ্চলটা ওটা কিন্তু ওই দেশ। যে কারণে দেখেন, যে কেউ কিন্তু ওই গেটের ভিতরে ঢুকে গেলে সে কিন্তু রাজনৈতিক আশ্রয় চেতে পারে, তাকে কিন্তু বাংলা মানে ওই দেশের সরকার কিন্তু তারা কিনে দেয়। এটা ব্রিটেনও পারে না, আমেরিকাও পারে না। ব্রিটেনে মনে আছে যে এই যে উইকিলিক্সের যে এই উন্নাক দূতাবাসে ঢুকে এজেন্সি দূতাবাসে ঢুকলো, তাকে কিন্তু ব্রিটেন বের করতে পারে না। অনেক এগুলো হলো ডিপ্লোম্যাটিক এই ধরনের স্বাধীনতাগুলো কিন্তু আছে, নাই যে তা না, কিন্তু সেটা তাদের কম্পাউন্ডে, সেই কম্পাউন্ডের ভিতরে তারা পতাকা উড়াবে, কোনো সমস্যা নাই, সেই পতাকা উড়বে, এটাই তাদের কম্পাউন্ড, সে উড়বে। কিন্তু কথা হচ্ছে, বাংলাদেশের অন্য কোনো জায়গায় যদি এরকম পতাকা উড়িয়ে অনুষ্ঠান করা হয়, এটা কিসের লক্ষণ আমি জানি না। কোন আচারবিধির কোন আচারবিধির বাংলাদেশে পতাকা আচারবিধি বা বাংলাদেশের রাষ্ট্রীয় আচারবিধির লঙ্ঘন হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা নজির নাই বাংলাদেশের আগে। এই নজির আমার মনে হয় না, আমার মনে নাই আর কি, আমার এত বছরের সঙ্গে থেকে রাখতে পারে, কিন্তু এরকম জাতীয় সংসদের সামনে আবার অন্য কোনো ছোটখাটো কোথাও হয়েছে কিনা জানি না, কিন্তু জাতীয় সংসদ ইজ ইট পসিবল? আপনি জাতীয় সংসদ কি দিলেন, মেসেজ দিলেন জাতিকে? বাংলাদেশ এখন 51তম কি বলে স্টেট। ভাই, এইটা শোনার সঙ্গে সঙ্গে কালকে দেখবেন যে বাংলাদেশে যদি আমেরিকা একটা ঘোষণা দেয়, আপনি আর বাংলাদেশকে আপনি বাংলাদেশে ফেরত আনতে পারবেন না, এটা সম্ভব না। বাঙালির হাত থেকে এটা একদম ফাইনালি চলে যাবে। যখন বাঙালির এই বাঙালিরা যখন আমেরিকা হন, সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু পাগল হয়ে যাবে। সো এটা হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কি করছেন? ব্রেন কেস্টেনসন ওখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, আমাদের চিফ হুইপ, আমাদের আরেকটা লোক, যে লোকটা আমেরিকার সাথে তাদের লিয়াজত ছিল, তারা বাংলাদেশের বিরোধিতা করছে, তারা আমেরিকার সাহায্য নিয়ে বাংলাদেশ দখল করতে চাইছিল, সেই আমেরিকানরা তো এখন এখানে দাঁড়ায় আছে, এবং সেই লোকটা এখানে আছে, জামাতি নেতা। খেয়াল করে দেন, চিফ হুইপ দাঁড়ায় আছে। আপনি, আমার মনে হয় এটা নজিরবিহীন। একটা কম দামে পেতেন, সেটা আপনার জনগণ যে কম দামে খেতে পারতো, আপনি সেই টাকাটা আমেরিকাকে লাভ দিচ্ছেন। তা আপনি কমিশন দিচ্ছেন না, কিনতেছেন আবার কমিশনও দিচ্ছেন। সাধারণত কিনলে আপনাকেও কমিশন দেওয়ার কথা, বাংলাদেশ কমিশন পাওয়ার কথা, যে আমরা তোমাদের কাছ থেকে গম কিনতেছি, তোমরা আমাদেরকে কম দামে দিবা, কমিশন দেওয়া, যাতে আমি রাশিয়ার থেকে না আনি, যাতে আমি ইউক্রেন থেকে না আনি, যাতে আমি কানাডার থেকে না আসে, আমাকে কমিশন দেবা। এটা শোনা হওয়ার কথা ছিল না। রাখেন, আপনি কাকে দিয়ে যাবেন? অবশ্যই আপনার থেকে অনেক যারা আছেন, যাদেরকে দিয়ে আপনি করাইতে পারবেন, তাদের দেখবেন। তো সেই রকম একটা লোক, এই লোকটাকে যদি আপনি অ্যাম্বাসেডার মর্যাদা দিয়ে, এরকম ওয়াদা নামে ওয়াদার আর কি বাংলা হইতে, এটা অর্থ কি, এবং ওয়াদার কি জানি না, এটা কি জিনিস, এটা এখন আমরা প্রমিস করতেছে। কি প্রমিস করে? মিথ্যা প্রচারের প্রমিস। কি প্রমিস করছে? এটা ফালতু লোকদের বক্তব্য প্রচার করা, এইটাই তো। এই করিব আজীবনের দালালি, সেটা হোক পাকিস্তান বা আমেরিকা, যারে পাই তার দালাল, যে বেশি। আচ্ছা, আমরা একটু ফিরি বা দেশের প্রেক্ষাপটে, পপ স্টারদের এই যে ডাউনফল, এটা নিয়ে আপনার মতামত যদি একটু বলেন, সাথে একটু যদি যুক্ত করেন। দেখেন তো এখন জুলাই সিডিআই এই ধরনের ট্রেন্ড চলছে, তাতেও তারা যেটা করেছে সেটা তাদের ক্ষেত্রে ব্যবহার হলে তারা রেগে যাচ্ছে। এটা কিসের লক্ষণ সাইফুল আমিন ভাই? আচ্ছা, শুরু করার আগে আপনার কাছে আমি একটা ছবি পাঠিয়েছি, আপনি পারলে ফাঁক দিয়ে ছবিটা, যে এই জুলাই সিডিআই দেখেন, একটা ছবি পাঠিয়েছি। যাই হোক, প্রথমত হলো যে দেখেন, টোকাই শব্দটা একটা
অত্যন্ত মানে পরিচিত একটা শব্দ, যে শব্দটা দিয়ে তখনকার রফিকুন নবী, রণবী কার্টুন। রণবী এই ছিন্নমূল বাচ্চাদের কথা বলতেন। এই রণবী ছিন্নমূল বাচ্চাদেরকে জাতীয় চরিত্র পরিণত করেছিলেন। রণবী একটা দুর্দান্ত একটা পার্টিতে তাদের যে ইয়েটা, তারা গোপালগঞ্জে যাবে না বলছে এখন, সেটা চাইতে বড় কথা হলো তারা 6টা ডিস্ট্রিক্টের মধ্যে ঘোষণা দিয়েছে। এবং আমি শুনেছি যে তারা অলরেডি পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে বহু জায়গায় না যাওয়ার জন্য। যে তারা এখন ওরা এনসিপি এবং জামাতের এই ধরনের যতগুলি নেতা আছে, যেগুলো বাকওয়াস করছে, যেগুলো মাস্তানি করছে, যেগুলো অনেক ইয়ে করছে, এরা কিন্তু এখন বডিগার্ড নিয়ে হলো, মসজিদ যায় বডিগার্ড নিয়ে এরা। তো এদের অবস্থা কিন্তু এই দাঁড়াইছে। সেখানে এরা বলে আমরা পদযাত্রা করি। পদযাত্রা বলতে কি বুঝায়? আমরা আমাদের মানে মানসপটে পদযাত্রাটা কি আপনার নিশ্চয়ই মনে আছে 90-এর সময়ের পদযাত্রার কথা? নিশ্চয়ই। এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হেঁটে পদযাত্রা করা, এরকম বহু পদযাত্রার উদাহরণ কিছু। আর এদের পদযাত্রা কি জানেন? এরা এই এপিসিতে চড়া, আর্মির এপিসিতে চড়া যায় এপিসি থেকে নামে ওখানে যায় লম্পজম্প করে, আবার এপিসিতে ঢুকে পালায় যায়। এটা হলো তাদের পদযাত্রা। এখন এইবারের পদযাত্রাতেও কিন্তু তারা পুলিশ প্রোটেকশনে একটা জায়গায় যাচ্ছে, যায় ওখানে 50-60 জন 100 জন তারা জোগাড় করে ওখানে তারা এখন শুরু করে নাই, কিন্তু তারা এখন যেসব জায়গায় যেতে পারতো সেখানে কিন্তু এই পরিস্থিতিটা, পুলিশ প্রোটেকশনে তারা যাচ্ছে এবং তাদের সাথে 50-100 জন লোক জড়ো হলো। ওখানে তারা নারা এত করে আল্লাহু আকবার বক্তৃতা দেয়া, বাংলাদেশ ইয়ে করে আওয়ামী লীগের জয় বাংলা মানে ইয়ে করে তারা ওখান থেকে চলে আসে। কিন্তু পুলিশ কিন্তু এবার তাদেরকে বলে দিয়েছে যে তোমরা ঘোষণা দিয়েছো, এটা তোমরা এমন একটা ঘোষণা, সেটা পাবলিক জানে, আওয়ামী লীগ জানে। সো অন্যান্য সময় কিন্তু জানতো না তোমরা কোথায় যাচ্ছ, কোন যাচ্ছে, এখন কিন্তু তারা জানে, কে যাবা সেটাও জানে তারা। সো তোমরা কেয়ারফুল থাকো, আমরা কতটুকু প্রোটেকশন দেয়, সব জায়গায় তোমাদের প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ আমাদের কাছে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের জানাই দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের নিরাপত্তা তোমরা নিশ্চিত করো। এইবার বাসা থেকে বের হয় নাই, জানেন, 1 জুলাইতে বাসায় থেকেই বের হয় নাই বহু না। শেখ হাসিনার অ্যারোগেন্স বলে নাই? মনে আছে? আপনার নিশ্চয়ই মনে আছে। তো শেখ হাসিনার অ্যারোগেন্স যেহেতু পদ্মা সেতু হয়, সে আবার এটাও বলছে তাজমহল নাকি একটা অ্যারোগেন্স। তো যে তাজমহল যদি অ্যারোগেন্স হয়, সে তাজমহল কিন্তু ভালোবাসে মানুষ। খেয়াল করে দেখেন, যা আউট অফ অ্যারোগেন্স তৈরি করছে সম্রাট আকবর। কি অ্যারোগেন্স? তার স্ত্রীর প্রতি তার ভালোবাসার অ্যারোগেন্স থেকে সে এই তাজমহল বানাইছে। সেখানে এত মানুষ মারা গেছে, ওই মারা এসে গেছে, ওইটার জন্য সে কাকতি মেয়ে। কিন্তু কোটি কোটি মানুষ যে ওখানে যায় ভিজিট করে, পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান যে ওটা ভিজিট করে এবং ওটাকে ভালোবাসে, ওটাকে পছন্দ করে, এইটা কিন্তু তার মাথায় নাই। তা বুঝলেন না? ওই মগজের মধ্যে যেটা, মগজ শুকায় গেলে যেটা হয়, কোটি কোটি মানুষ এখন পর্যন্ত যুগ যুগ ধরে, সে মোগল আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ওই স্থাপনাটাকে ভালোবাসে এবং ওটাকে ভালোবাসার একটা প্রতীক হিসাবে দেখে। সারা দুনিয়ার এমন কোনো রাষ্ট্রপ্রধান না যে ইন্ডিয়া ভিজিট করলে তারা ওখানে যায় না। যারা রিটায়ার করে যায় রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারাও কিন্তু ওই দেশ ভিজিট করে এবং ওই তাজমহলে একবার যায়। সেইটাকে যারা সারা পৃথিবী যেটাকে ভালোবাসে, সেটাকে সে অ্যারোগেন্স হিসেবে কিন্তু দেখেছে তার মগজের মধ্যে। এখন সে ওইটার সাথে মিলিয়ে সে বলতেছে পদ্মা সেতু শেখ হাসিনার অ্যারোগেন্স। ফাইন, পদ্মা সেতু শেখ হাসিনার অ্যারোগেন্স, কিন্তু ওটা বাঙালির প্রাইড। খেয়াল করে দেখেন পার্থক্য, দেখছেন ওর চিন্তা শক্তি। শেখ হাসিনা তো এই অ্যারোগেন্স দেখানোতে আমি মনে করি আমার বাঙালি বলছে কি জানেন, 2,500 টাকার ফ্যামিলি কার্ড দেওয়ার কারণে কেন এখন আমাদের নারীরা এই সঞ্চয় করা শুরু করে দিচ্ছে। চিন্তা করতে পারছেন 2,500 টাকায় একটা মুরগি পাওয়া যায় কিনা, বা একটা মাছ ইলিশ মাছ পাওয়া যায় কিনা সন্দেহ আছে। এই লোকটা বলতেছে কত আমাদের দেশে পাগলের কতগুলি আড্ডায় তৈরি হয়েছে, যে এই পাগল বলতেছে এখান থেকে নাকি মেয়েরা আমাদের দেশের মহিলারা টাকা সঞ্চয় করতেছে, একসময় তারা ধনী হয়ে যাবে। এই টাকা সংগ্রহ 50 টাকা করে বাঁচায় তারা নাকি ধনী হয়েছে, বা 2,500 টাকা করে বাঁচায় ধনী হয়ে যাবে। অন্ত দেখি তো এই পাগলের আড্ডার মধ্যে আমরা পড়েছি। এই পাগল, কতগুলি পাগল চারিদিকে ঘেউ ঘেউ করতেছে। এটা আরেকটা পাগল, যে পাগলের কথা বলতে আমি এরকে পাগল বলি, এরকে আমি পছন্দ করতাম এক সময়, খুবই পছন্দ করি তার আচার আচরণ কিছু, কিন্তু এখন তার কথাবার্তা মনে হচ্ছে যে তার বডির দিকে তাকাতে গিয়ে সে তার মগজ হারায় ফেলছে। আর আরেকটা কাপড় চোপড়ের দিকে তাকাইতে গিয়ে তার মগজ হারাচ্ছে। সে পুরা তাজমহলরে সে কোশ্চেন করে, সে পদ্মা সেতু এটা অ্যারোগেন্স হিসাবে দেখে, যে অ্যারোগেন্স বাঙালি ভালোবাসে। বাংলাদেশের মানুষ খুব রসিক, তাকে বডি সোয়েল নাম দিতেছে। আসলে বডি সোয়েল না বলে তার কেউ চেনে না, অথচ পরিচিত হওয়ার কথা তো উচিত ছিল। তাজ, যে টাইটেলটা তাজ, তার বাবা মানে তাজউদ্দিন আহমেদ, সোহেল তাজ, বাবার নামে না, বাবাকেও ছাড়িয়ে যেতে পারতেন। শেখ হাসিনা যেভাবে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, মানে একই। দেখেন সমসাময়িক রাজনীতি করা লোকজন
কোথায় চলে গেল, কোথায় আগরতলা, কোথায় চকিরতলা। সোহেল তাজকে নিয়ে আসলে আমার খুব দুঃখ হয়, আফসোস হয়। আমার খুব আফসোস হয়, বিশ্বাস করেন, আমার খুব আফসোস হয়। এটা সম্ভাবনাময় একটা লিডার হারাই গেল, সম্ভাবনাময় লিডার। আমি তাকে একদম ইয়াং এজে যখন সে বাংলাদেশে এসে আমেরিকা থেকে এসে বাংলাদেশের রাজনীতির সাথে সংযুক্ত হয়, বিভিন্ন মুভমেন্ট, তখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল, তার মুভমেন্টে বিভিন্ন অ্যাকশন বা অ্যাক্টিভ রোল দেখে আমি কিন্তু খুবই উৎসাহিত ছিলাম। নেতাকর্মীদের হাত দিয়ে বাঁচিয়ে রাখা, বাঁচানো, এই সেই একেবারে অন্যান্য নেতাদের মতো, মতিয়া চৌধুরীর মতো, ইয়েদের মতো, সাহারা খাতুন তাকে একদম সন্তানের মতো ভালোবাসতো, কিন্তু জাস্ট সন্তান হিসেবে ভালোবাসতো সাহারা খাতুন। সেই যে আওয়ামী লীগের উপরে তো আমরা যারা তখনকার জেনজি, মানে বোঝাচ্ছে যে একদম খুবই তরুণ, ছাত্র রাজনীতি করছি বা করি না বা ওই রকমই আর কি, গায়ে রক্ত টকবক করে, আমাদের উপরে দিয়ে তো শাহবাগ আন্দোলন। তখন কিন্তু ওই সময়টাতে, মানে এর আগে 2009-এর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, রাজনৈতিকভাবে অনেকটা নিরপেক্ষ হওয়ার চেষ্টা থেকেও আওয়ামী লীগের প্রতি একটা তো ভালোবাসা ছিল এই দিকে তাকিয়ে যে মুক্তিযুদ্ধের একটা বড় অংশ আওয়ামী লীগে, মানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের উপরেই মুক্তিযুদ্ধই আওয়ামী লীগ। তো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সন্তান, সেই জায়গায় একটা ভরসার জায়গা ছিল। যখন সোহেল তাজ তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন, আমার খুব ভালো লেগেছিল যে ওয়াও, একটা ইয়াং ম্যান, একটা ভালো কিছু হবে। তাছাড়া তাজউদ্দিন আহমেদের সন্তান, তাজউদ্দিন আহমেদের অবদান এই বাংলাদেশের ব্যাপারে আমরা যারা পড়েছি তখন কিছুটা বা কম বা বেশি একটা তো ভালোবাসা ছিল, প্রচন্ড ভালোবাসা ছিল। তার পদত্যাগে অনেকটা বিস্মিত হয়েছি। মানে এখন ওয়ার্ল্ড কাপ চলছে, প্রিয় বা যে দল সাপোর্ট করে ওই দল দেখা গেল যে হেরে গেল, তখন যেরকম খারাপ লাগা, ওই রকমই খারাপ লেগেছিল। মানে আসলেই তো ওয়ার্ল্ড কাপ তো 4 বছরে আসে, কিন্তু ওই আওয়ামী লীগের সরকার তখন তো এর মাঝখানে 21 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন, সেই সোহেল তাজকে এইভাবে দেখতে হবে এটা জানা ছিল না। সাইফুল আলম, আমরা একটু একদম শেষ প্রশ্ন, হিন্দু ধর্মাবলম্বী ধর্মীয় গুরু তিনি বা নেতা, তো তাকে সো কল্ড পতাকা অবমাননা, যেখানে তিনি ওই পতাকার ধারে কাছেও ছিলেন না, পতাকা দুটো ছিল 2 কাঠিতে, একটা ওম খচিত পতাকা আর একটা ছিল বাংলাদেশের পতাকা। তো তারপরে তিনি জেলে থাকা অবস্থায়, পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় তিনি একটি হত্যা মামলার আসামি হলেন, আলিফ হত্যা মামলা। সো কল্ড আইনজীবী হিন্দুদের মারতে গিয়ে মেথরপট্টিতে গিয়ে হতাহতে নিহত হলেন। তো এই বিষয়ে একটু আমাদের দীর্ঘভাবে বলবেন। প্রথম কথা হচ্ছে খিলাফতি চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে শুরু করে যদি একটু খিলাফতি পতাকার আসলে মোজেজা কি, উদ্দেশ্য কি? আমি চিন্ময় দাসের যে লেটেস্ট পরিস্থিতিটা, সেটা এখন পর্যন্ত তো তার জামিনের কোনো সম্ভাবনা নাই, ভুয়া মামলা দিয়ে তাকে যে আইন বলে। তারপর আপনার এটা মানে অতীত এবং এখনকার পরিস্থিতিটা বলবো। সরকার কিন্তু এটা টের পেয়েছেন যে এটা একটা রিস্কি গেমের মধ্যে যাচ্ছে, যে কারণে এই নারায়ণগঞ্জ থেকে কিন্তু বাংলাদেশের পতাকা এবং কালেমা খচিত পতাকা বিক্রির দায়ে 2 জনকে কিন্তু অ্যারেস্ট করেছে। হ্যাঁ, এরা অনলাইনে বিক্রি করছে, ইনি তো একেবারে দোকান খুলে বসছেন, কিন্তু 2 জনকে অ্যারেস্ট করেছে কিন্তু নারায়ণগঞ্জে, যে পতাকা অবমাননার দায়। তো আমাদের আইন, হ্যাঁ, আপনি যদি আমেরিকাতে আসেন, আপনি যদি ব্রিটেনে আসেন, আপনি যদি অন্যান্য জায়গায় যান, ব্রিটেনের রানীর পতাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু ব্রিটেনের পতাকা দিয়ে আপনি কিন্তু আন্ডারগার্মেন্টস তৈরি করতে পারেন, এটাতে কোনো বাধা নাই। হ্যাঁ, আমেরিকাতেও আপনি আমেরিকার পতাকা দিয়ে কিন্তু আন্ডারগার্মেন্টস তৈরি করতে পারেন, আমেরিকার সকল প্রেসিডেন্টের ছবি দিয়ে আপনি আন্ডারগার্মেন্টস তৈরি করতে পারেন। এই আমেরিকাতে এইসব নিয়ে কোনো চিন্তা নেই, সেটা আমেরিকান একটা কালচারের মধ্যে এটা আছে, ব্রিটিশ কালচারে এটা আছে। কিন্তু বাংলাদেশে কি আছে? বাংলাদেশের যে আইনের মধ্যে আপনি জাতীয় পতাকা অবমাননা করতে পারবেন না, কোনোভাবে না। সেটা কি, এই জাতীয় পতাকা কোনোভাবে অবমাননা হয়েছে এটা যদি প্রতীয়মান হয়, তাহলে আপনি একটা কি বলে ক্রিমিনাল কাজ করলেন, এবং সেটার জন্য আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে, আপনার বিচার করতে পারবে। সেটা বাংলাদেশের আইন। সেই বাংলাদেশের আইনেই কিন্তু 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে যে এই পতাকার মধ্যে এটা করার কারণে এটা অবমাননা হয়েছে। এটা কিন্তু এভিডেন্স এই সরকারের আমলে হয়েছে 5-7 দিন আগে। এবং বাংলাদেশ সরকারের এক ধর্মমন্ত্রী তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এই ধরনের পতাকাগুলি বহির্বিশ্বে আমাদের সম্পর্কে ভুল সংকেত যাচ্ছে। বহির্বিশ্বে আমাদের যেই নন রেসিডেন্ট বাংলাদেশিরা কাজ করতেছে তাদের উপরে ভুল যাবে, তাদেরকেও কিন্তু এই ধরনের লোক ভাববে। সো কিন্তু আমাদের বহির্বিশ্বে যে বাঙালিরা কাজ করার ক্ষেত্র সীমিত হয়ে যেত, এটা কিন্তু আমাদের ধর্মমন্ত্রী বলছেন, এই ধর্মমন্ত্রী, এই সরকার ধর্মতে। তো সেই সরকারের আমলে কেন তাইলে এই কালেমা খচিত পতাকাগুলোর এত প্রচার হচ্ছে, এত বেশি কেন ভিজিবল হচ্ছে, কেন হচ্ছে? এবার আসেন পলিটিক্যালি।
আইনিভাবে কিন্তু ধর্মমন্ত্রী শুধু আইনিভাবে বলা, ধর্মমন্ত্রী কিন্তু আমাদের রেমিটেন্সের কথা চিন্তা করে কিন্তু এই কথাগুলি বলেছেন। বাইরে বাঙালিরা বিপদে পড়তে পারে, মানে ভিন্ন সিগন্যাল যাচ্ছে, আবার রেমিটেন্স কমে যেতে পারে। এদিকে পুলিশ কিন্তু দুজনকে ধরেছে, কিন্তু এই দুজনকে কেন ধরেছে? তারা এটা নিয়ে ব্যবসা করতেছে, অনলাইনে ব্যবসা করছে। কিন্তু যারা যারা এই ধরনের আইএস এর পতাকা নিয়ে যারা মিছিল করছে, যারা এটা বিভিন্ন জায়গায় টাঙাচ্ছে, রাজধানীতে বিভিন্ন জায়গায় টাঙাচ্ছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? না। তার মানে কি মূল শক্তিটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। যারা এটা নিয়ে ব্যবসা করতে, ওই লোকটা এটা কিন্তু ব্যবসা করতে যাচ্ছে, তাকে আটকানো হয়েছে। এবার তাকে এই ব্যবসা করতেছে যে মানে দোকানে বসে, হ্যাঁ দোকানে বসে যে ব্যবসা করতে, সরি আমি